যারা জুলাইয়ের পতিত শক্তি আছে তারা নানাভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করে। এর আগেও আমাদের অফিসের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল। গতকাল যে বিস্ফোরণ ঘটানো হয়েছে সেখানে বিরোধী দলীয় চিফ হুইপ উপস্থিত ছিলেন, আমি নিজে উপস্থিত ছিলাম, আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভয়াবহ ক্ষতির মধ্যে আমরা পড়তে পারতাম। এমত অবস্থায় যারা পতিত স্বৈরাচার আছে এবং যারা নানাভাবে সমাজে স্বাভাবিকীকরণের দিকে অগ্রসর হচ্ছে তাদের ব্যাপারে আসলে সরকারের তরফ থেকে পদক্ষেপ কি? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই দেশে সরকারি দলের যেমন সমাবেশ করার অধিকার আছে, বিরোধী দলের এই একই ধরনের সমাবেশ করার অধিকার আছে এবং সেই অধিকারের জায়গা থেকেই জুলাই মাসকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা সারা দেশব্যাপী জুলাই পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছি। গতকাল আমাদের উদ্বোধনী সেশন ছিল। গতকাল রাতের বেলা আমাদের মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এমপি, আমি সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা সাভারে গিয়েছিলাম, একটা সমাবেশে উপস্থিত হয়েছিলাম। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়ে আমরা স্টেজে ওঠার আগেই সেখানে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়, সেখানে বিদ্যুৎ আর থাকে না। আমরা বিদ্যুতের জন্য যোগাযোগ করেছিলাম কিন্তু কোনোভাবেই যোগাযোগ করে আমরা সমর্থ হয়ে উঠতে পারি নাই এবং সেখানে যখন বক্তব্য চলছিল হঠাৎই সেই সমাবেশে যারা শ্রোতারা আছেন তাদের মাঝখানে সেখানে একটা বিস্ফোরণ ঘটানো হয়, ভয়াবহ বিস্ফোরণ, এবং সেই বিস্ফোরণে অনেকেই হতাহত হন, রক্তাক্ত হন, সেখানে রক্ত ছড়িয়ে পড়ে এবং তারপরে সেখানে ধোঁয়া উঠে যায় এবং আমাদের ওখানে যারা শ্রোতারা ছিলেন তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন। আমরা সমাবেশ সংক্ষিপ্ত করে আমরা থানায় গিয়েছিলাম। মাননীয় স্পিকার, আমরা যখন বিরোধী দলে আমরা যারা আছি, এই সমাবেশ করার অধিকার সংবিধান আমাদেরকে দিয়েছে, এটা গণতান্ত্রিক অধিকার। সেই সমাবেশের সময়টাতে কেন বিদ্যুৎ থাকবে না, বিদ্যুৎ কেন নিয়ে যাওয়া হলো, সেই বিষয়টাতে আমরা সরকারি দলের কাছে আমরা একটা জবাব দিতে চাই মাননীয় স্পিকার। পাশাপাশি আমরা যখনই জুলাইকে নিয়ে কোনো প্রসঙ্গ নিয়ে আসি, জুলাইকে নিয়ে যখনই আমরা কোনো আন্দোলন সংগ্রাম বা কোনো প্রোগ্রামের কর্মসূচি আমরা ঘোষণা করি, সেই সময়টাতেই নানাভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়। যারা জুলাইয়ের পতিত শক্তি আছে তারা নানাভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করে। এর আগেও আমাদের অফিসের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল। গতকাল যে বিস্ফোরণ ঘটানো হয়েছে সেখানে বিরোধী দলীয় চিফ হুইপ উপস্থিত ছিলেন, আমি নিজে উপস্থিত ছিলাম, আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভয়াবহ ক্ষতির মধ্যে আমরা পড়তে পারতাম। এমত অবস্থায় যারা পতিত স্বৈরাচার আছে এবং যারা নানাভাবে সমাজে স্বাভাবিকীকরণের দিকে অগ্রসর হচ্ছে তাদের ব্যাপারে আসলে সরকারের তরফ থেকে পদক্ষেপ কি, সেটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি এখানে থাকতেন তার কাছেই জানতে চাইতাম, কিন্তু যেহেতু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে উপস্থিত নেই, এই কারণে আপনার মাধ্যমে সরকারের কাছ থেকে আমরা জানতে চাই যে কেন বিদ্যুতের লাইন বন্ধ থাকলো সেই সময়টাতে, এবং এই যে বিভিন্ন জায়গায় দুষ্কৃতিকারী যারা আছে, এই অপরাধীরা এবং বিস্ফোরণকারীরা যে বিস্ফোরণ ঘটানোর সুযোগ পাচ্ছে তাদের বিপক্ষে আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা এবং আমাদের নির্বিঘ্ন সভা সমাবেশ করার অধিকার নিশ্চিত করা হবে কিনা সেটা আপনার মাধ্যমে এই সংসদের কাছ থেকে আমরা জানতে চাই মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি মাননীয় 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 সদস্য আক্তার হোসেন, আপনি এই ব্যাপারে একটা নোটিশ দেবেন। আর এখানে কোনো বিতর্কের অবকলন করার প্রয়োজন নাই। আইনমন্ত্রী দাঁড়িয়েছেন, আইনমন্ত্রী কিছু বলতে চান? এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়, উনি দেশে নাই। আইনমন্ত্রী বলতে চান? আচ্ছা বলুন। স্বরাষ্ট্রমন্ত্রী নাই, আপনি কিভাবে বলবেন? আইন তো ভালোই আছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত নাই, ওনার পক্ষেই আমি কিছু কথা বলতে চাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্য আক্তার হোসেন যে বিষয়টার অবতারণা করেছেন, নিশ্চিতভাবেই সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা দেখছি। আমরা আশ্বস্ত করতে পারি যে এর সাথে যদি কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে আইনিভাবে যতটা পদক্ষেপ নেওয়া সম্ভব, স্বচ্ছতার সাথে ততটা কঠোর পদক্ষেপই সরকার নেবেন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনার এই আশ্বাস দেওয়ার জন্যে। না, যথেষ্ট কথা হয়েছে। সরকারি দল থেকে মন্ত্রী একজন জবাব দিয়েছেন। এখনো আমি আইন প্রণয়ন কার্যাবলীতে যেতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিনা মুহাম্মদ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার উত্থাপনের বিষয় বাণিজ্য, মাননীয়
বাণিজ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমার নোটিশ। উত্থাপিত বিষয় চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের পতন রোধ, কাঁচা চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ফিরিয়ে আনা প্রসঙ্গে মাননীয় স্পিকার, বাংলাদেশ এবং আমাদের দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত পাটের পরেই চামড়া। চামড়াজাত পণ্য শিল্প আজকে ধ্বংসের মুখে। কুরবানির কাঁচা চামড়ার দাম 10, ট্যানারির লোকসান, আন্তর্জাতিক ক্রেতার আস্থা হারানো, সাভার ট্যানারি কমপ্লেক্সে সিইটিপি সংকটের কারণে 1 লক্ষের বেশি শ্রমিকের কর্মসংস্থান আজকে হুমকির মুখে। 2018 সালে $1.2 বিলিয়ন রপ্তানি হলেও 20 এবং 25 অর্থ বছরে তা নেমে এসেছে $70 কোটি নিচে। এই শিল্প রক্ষার বাণিজ্য মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ ও সংসদীয় তদারকি প্রয়োজন বলে আমি মনে করি দেশের স্বার্থে। জরুরি কারণে কুরবানির মৌসুম আজকে শেষ। এই কুরবানি মৌসুমের আগেই এই পার্লামেন্টে আমি 71 ভিত্তিতে 2 মিনিটের আলোচনায় আমি এই বিষয় সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করেছিলাম মাননীয় মন্ত্রী। প্রতি বছর এই সময় কাঁচা চামড়ার দাম নির্ধারণ নিয়ে আজকে প্রায় বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী আমলে এই চামড়াটা ধ্বংসের মুখে চলে গিয়েছে। আমাদের 4 দলীয় জোটের আমলে যখন মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন হয়েছিল, তখন চামড়ার মূল্য ছিল 1200 থেকে 1700 টাকার কাছাকাছি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, গত ফ্যাসিস্ট সরকারের আমলে, স্বৈরাচার সরকারের আমলে তা বেশি শ্রমিকের কর্মসংস্থান আজকে হুমকির মুখে। 2018 সালে $1.2 বিলিয়ন রপ্তানি হলেও 2024 এবং 25 অর্থ বছরে তা নেমে এসেছে $70 কোটি নিচে। এই শিল্প রক্ষার বাণিজ্য মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ ও সংসদীয় তদারকি করুন। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত change.tv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি, সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম,
সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press এক ফোঁটা হলুদও নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত